আমরণ অনশনের আয়োজন তামিলনাড়ুতে করা হবে, যার জন্য গরুরও রেশন কার্ডের দাবি করা হবে। হরতাল ততদিন চলবে যতদিন বৃষ্টি না হয়। বোকা কোথাকার, যেন সূর্যর আদেশের অপেক্ষায় থাকবে। আরে বাবা, তোমার তো স্কুল শেষ হয়ে গেছে, এখন তুমি কি করবে? এখন মেকানিকের কাজ করছি, 2 বছর বাদে নিজেই দোকান খুলবো। তুমি তো খুব ভালো ছাত্র, আরো পড়াশোনা করলেই তো পারতে। তোমার মা তোমাকে কিছু বলেনি নাকি? আরে মা কি বলবে, স্কুল আর কলেজ তো বড় লোকদের জন্য হয়। আমরা যদি 2 দিন অসুস্থ থাকি, 3য় দিন খাবার জন্য টাকা থাকবে না। তবে তো ছোট থেকেই কাজ শুরু করতে পারতে। স্কুলে কেন আসতে গেলে? প্রথমে আমাদেরকে আশার আলো দেখাও, তারপরেই সেটা নিভিয়ে দাও। তুমি পড়া কেন ছেড়ে দিলে সেটা কেউ শুনতে চাইবে না। না কারোর কিছু যায় আসে তুমি পড়া ছেড়ে দিলে। এখন যদি তুমি পড়া ছেড়ে দাও, তাহলে তোমাকে দেখে আরো বাচ্চারা পড়াশোনা ছেড়ে দেবে। এই কথাটা ভুলো না। তুমি এখন পড়াশোনা কিছুতেই ছাড়বে না। যদি তুমি হার স্বীকার করে নাও, তবে পরের প্রজন্ম চেষ্টাও করবে না। সেই ব্যাপারটা ভাবো। আরে আরে আরে, কোথায় পালাচ্ছিস? যদি ওর কাছে যাস, ও তোকে ইঁট তুলতে বাধ্য করবে। আন্নাদুরি যে বহু বছর ধরে এই গ্রামটাকে বদলানোর চেষ্টা করছিল, কিন্তু আজ পর্যন্ত কিচ্ছু বদলায়নি। মনি স্যার বলছিল যে মা, বায়োলজিতে আমি ভালো নাম্বার পেয়েছি, তাই সেই জন্য কি? তাই সেই জন্য উনি বললেন যে আমার এমবিবিএস করা উচিত। এটা দোকানে দিয়ে আয় যা। তুমি আমার কথা কেন শুনছো না? হে ভগবান, যেই ফুলগুলো তুই ফেলে দিলি, সেটা দিয়ে আমাদের পেট চলে। দারিদ্রতা কি সেটা তুই কবে বুঝবি বলতো? এই সব কিছু আমারই ভুল। 3 মাসের বাড়ি ভাড়া বাকি, আর তোর বাবার হসপিটালের বিল দিন দিন বাড়ছে, সেগুলো তো দিতে হবে আমাকে। বল, এই ফুলগুলো তুই ফেলে দিলি, এটা দিয়েই তো আমাদের সংসার চলে। আর তার উপর বলছিস আরো লেখাপড়া শিখবি। মানে তুমি পড়াবে না, তাই তো? তাহলে আমাকে লেখাপড়া শেখালে কেন? আমি ভেবেছিলাম পরে আমরা সামলে নেব, কিন্তু তোর বাবাই অসুস্থ হয়ে পড়লো। যদি লেখাপড়া নাই শেখাতে পারো, তাহলে বাচ্চা জন্ম দেওয়ার কি দরকার ছিল? বেরিয়েছে এখান থেকে। আরে ভাই, আমার বাইকটা স্টার্ট নিচ্ছে না, একটু দেখবে নাকি? আরে ভাই, তুই এখানে কি করছিস? আমি ভাবলাম তুই কলেজে জয়েন করে গেছিস। ফ্যামিলির জন্য আমি করতে পারিনি। ও আচ্ছা আচ্ছা, এই বাইকটা ঠিক করে দিস, সন্ধ্যেবেলায় নিয়ে যাব। ওই, তুই এখানে কি করছিস? চল ওঠ। আমি তোকে আগে বারণ করেছিলাম না এখানে আসবি না? তোর মা আমাকে এমন ভাবে বকাঝকা করে যেন আমি তোকে জোর করে এখানে কাজে লাগিয়েছি। ঠিক আছে দাদা, ওই রেঞ্জটা দাও তো। এই, বারবার আমার কথা ঘোরানোর চেষ্টা করবি না। আরে তুই বুদ্ধিমান ছেলে, এসব কাজ কেন করছিস? মা তো বুঝতে পারছেন, এবার তুমিও শুরু করলে দাদা। উনি আমার পড়াশোনার জন্য অনেক কষ্ট করেছেন, আমি ওনাকে আর কোনোভাবে কষ্ট দিতে চাই না। কিছু মানুষ সহজেই সবকিছু পেয়ে যায়, আর সেই জিনিসগুলোই আমাদের মতো মানুষদের কঠোর পরিশ্রম করার পরও পাই না। এই, এরকম কথা বলতে নেই। এই গ্রামের জন্য এই মেকানিক মানি যথেষ্ট। এই, এখানে কেন এসেছিস তুই? চল যা, তোকে বারণ করেছিলাম তো এখানে আসতে। ধ্যাৎ, ওকে মারাটা আমার ঠিক হয়নি। হে ভগবান, আমার মেয়েটা অজ্ঞান হয়ে পড়ে আছে। আমার না খুব ভয় করছে। কোথায়? একটু দেখুন না। এই চলো চলো, বিমলা, মা, বিমলা, বিমলা, এই মা। এই দেখো তো নাপ চলছে কিনা। দাদা, এ তো মরে গেছে। হে ভগবান, আমার মেয়েটা আমাকে ছেড়ে চলে গেল। চলো এক্ষুনি ওকে নিয়ে হাসপাতালে যাই। এই, ওর আবার পোস্টমর্টম করাবি নাকি? হ্যাঁ, মা, জানো আমি পাশ করেছি মা। একজন ডক্টরকে তুমি ফুল বিক্রি করতে বলছো? ভাগ্য কালীবর্ধনকে আমার কাছে সেই সময় নিয়ে এসেছিল যখন বিমলার মৃত্যু হয়েছিল, যার কারণ ছিল কালীবর্ধনের তৈরি দারিদ্রতা। সময় খারাপ গেলে গাড়িও বেইমানি করে। এই, গাড়ি খারাপ হয়ে গেছে, মেকানিককে ফোন করে দে।
একদম ছোবে না। তোমার সব বাজে কথা শুনে আমি ওকে পড়িয়েছিলাম, আর আজ ওকে আমি হারিয়ে ফেললাম। ওকে না পড়িয়ে যদি কাজে পাঠাতাম তাহলে ও আজ বেঁচে থাকতো। তোমার কথা শুনে আমি ওকে পড়ালাম আর হারিয়ে ফেললাম। যা। হ্যাঁ ভাই বল। কলেজের সামনে একটা গাড়ি খারাপ হয়ে গেছে, কোন একটা ছেলেকে পাঠিয়ে দাও। এক্ষুনি পাঠাচ্ছি। ওই কলেজের কাছে একটা গাড়ি বন্ধ হয়ে গেছে, যা গিয়ে দেখ তো। তোমার ছেলেরও সেই অবস্থাই হবে যেটা আমার মেয়ের হয়েছে। স্যার ওয়েলকাম স্যার। তুমি এইভাবে চালাও কলেজ? কি হচ্ছে এসব? এসব ওর জন্যই হচ্ছে, তাই না? এতগুলো লোক মিলে একটা লোককে হ্যান্ডেল করতে পারছো না। কলেজে কোনো ডিসিপ্লিনই নেই। সুরেশ গিয়ে দেখ তো। আমি ওই গরিব ছেলেগুলোর জন্য কালীবর্ধনের বিরোধিতা করার সিদ্ধান্ত নিয়েছিলাম, আর সেদিনই কালীবর্ধনের সঙ্গে আমার দেখা হয়েছিল। প্রফেসর কেমন আছেন? আমাদের চিনতে পারছেন? আরে স্যার, আমার মনে হয় আপনারা ভুল জায়গায় এসেছেন। পিএইচডি ক্লাস তো উপরে হয়। বাহ, কি শিক্ষিত একজন মানুষ, সবসময় বই হাতে করেন। স্যার, এতদিনে নিশ্চয়ই আপনি 20,000 বই তো পড়েই ফেলেছেন, তাই না? কমেডি করছো? না তো। এই, আমার ছেলেদের সিট চাই, আর প্রিন্সিপাল তার জন্য তৈরি আছে। শুনেছি এডুকেশন বোর্ডের কাছে তুমি নাকি কমপ্লেন করতে চাও। আরে না স্যার, আমি কোনো হুমকি দিইনি। আসলে কোন এক অপদার্থ কালীবর্ধন। এই কালীবর্ধন ইনি। তাই নাকি? তাহলে আপনিই সে অপদার্থ স্যার। গ্ল্যাড টু মিট ইউ। ও সরি স্যার। আমাকে নিয়ে মজা করছো? হ্যাঁ, মজা তো করছি, কিন্তু স্যার 40% ম্যানেজমেন্ট সিট, 60% গভর্নমেন্ট সিটস। আপনি ম্যানেজমেন্ট সিটও ইউজ করবেন, আবার গভর্নমেন্ট সিট 60% এর মধ্যেও ঢুকে এই বড় লোকের বাচ্চাদের ডিগ্রি পাওয়াবেন, যাতে এদের নামের সঙ্গে একটা ফ্যান্সি ডিগ্রি জুড়ে যাবে, যাতে মনে হয় এরা সম্পূর্ণ শিক্ষিত। তারপরে গরিব ট্যালেন্টেড বাচ্চাগুলো কলেজে সিট কি করে পাবে? তাহলে গরিব বাচ্চাদের প্রতি বছর এই কলেজে 250টা সিট দেওয়ার কোনো মানেই হয় না। তাও আপনি সিট পাওয়ার জন্য কোনো না কোনো প্রতারণা বা চালাকি করে। এইসব তো পুরনো কথা। হ্যাঁ, বুঝলেন না তো? হিস্ট্রি, এসব হিস্ট্রি। আর যতক্ষণ আমি এই কলেজে আছি না স্যার, এসব কিচ্ছু হতে দেব না। আমি আপনাকে একটাও সিট নিতে দেব না। এই সুরেশ, হ্যাঁ দাদা। এর নামে একটা বই নিয়ে আসিস। ঠিক আছে দাদা, চলে আসবে। আমি যদি চাই তাহলে আমার ছেলের অ্যাডমিশন কালকেই এই কলেজে করাতে পারি। কালকেটা কাল দেখা যাবে, আজ আমার ক্লাস আছে স্যার। ওকে? সুরেশ, প্রিন্সিপালকে বল একে এখান থেকে বের করতে। যদি নাও পারে, এর আয়ু কিন্তু আর বেশি দিন নেই। এই কাজ হয়ে গেছে, যা গিয়ে বলে দে। এই কি দেখছিস তুই? যা না তাড়াতাড়ি। এই জন্যই আমি তোদের ভিতরে ঢুকতে দিতে চাই না। নর্দুমর কিট একটা। যদি এর গায়ে হাত তুলি, তাহলে এ কিন্তু সবার সহানুভূতি পাবে। এই এই ওয়াচম্যান, হ্যাঁ এদিকে এসো। হ্যাঁ স্যার আসছি। এই ছেলে, তোকে ভেতরে আসতে কে বললো? চল চল আমার সাথে। দাদা পাঠিয়েছিল। ও, তোর দাদা খুব বিজি না? বুঝেছি। ফোন। এই, হ্যাঁ বলো। দেখ, আমি তোর ব্যাপারে লিডারকে বলেছি, ও বলেছে কাজ হয়ে যাবে। পরের সপ্তাহে যে কোনো ভাবেই হোক রেজিস্টার করিয়ে নেব। এবার তুই খুশি তো? হ্যাঁ, কারণ এই চল জুতোটা পরা। আরে সব আমি সেট করে ফেলেছি, কালেক্টরের সঙ্গেও কথা হয়েছে, কাজ হয়ে যাবে। আরে কেন তুই চিন্তা করছিস? আমি আছি তো, শান্ত থাক। কাজের পরে আমরা প্যারিস ট্যুরে যাব। এই, তোকে বললাম না জুতোটা পরাতে? এই, শুনতে পাচ্ছিস না? জুতোটা পরা।
এই মাথা মোটা, তুই কি আমাদের ডাকতে পারলি না? নিজেকে কালেক্টর মনে করিস নাকি? কালেক্টরও এত বিজি থাকে না। এত দামি শার্টটা নষ্ট করে দিলে তোর বাবা কি ধুয়ে দেবে নাকি? এই নে তোর পারিশ্রমিক। তোমার আঘাত তো লাগেনি, কিন্তু ব্যথা নিশ্চয়ই পাচ্ছ। ক্ষত হলে সেটা শুকিয়ে যায়, কিন্তু অপমানের ক্ষত কখনো শুকোয় না। আমিও ছোটবেলায় খুবই ডান পিটে ছিলাম। আমার বন্ধুরা বলতো আমি খুব ভালো ক্রিকেট খেলতাম। তখন আমি ক্রিকেট ক্লাবে জয়েন করলাম। ওরা যেমন বলেছিল আমি সত্যিই খুব ভালো খেলতাম আর সব খেলাতেই জিততাম। কিন্তু একটা সময়ের পরে আমার সবকিছু থেমে গেল। এত লড়াইয়ে কোনো লাভ হলো না, আমি আর এগোতে পারিনি। তখন আমি বুঝতে পারলাম সেটা ক্রিকেটই হোক অথবা জীবন, শুধু ট্যালেন্ট দিয়ে কিছু হয় না। তুমি কে সেটা নিজেকেই বুঝে নিতে হবে। এখন তুমি ছোট আছো, হয়তো আমার সব কথা তুমি বুঝতে পারবে না, কিন্তু যদি এই পৃথিবীতে টিকে থাকতে হয় এটা বুঝতেই হবে। আরে দাদা, তুমি আমাদের বলনি কেন যে তুমি সত্যি এটা করতে চলেছো? দারুণ ব্যাপার ভাই। আমি জানি না দাদা তুমি এটা কেন করছো, কিন্তু আমি জানি এটা করা অসম্ভব। আমি এটা বুঝি, কিন্তু ওরা বুঝতেই চাইছে না। তোরা কি বলছিস? আয় বাবা, আমি জানতাম এটাই তোর সিদ্ধান্ত হবে। কলেজে যে অপমান সহ্য করেছিস তার যে প্রতিবাদ করবি জানতাম। তোর থাপ্পড়টা ওর হয়তো তখন খুব একটা লাগেনি, কিন্তু এখন তুই যেটা করতে যাচ্ছিস আমি ভালোভাবেই জানি এটাও সারা জীবন মনে রাখবে। আমার খুব ভালো লাগছে বাবা। শুধু আমিই নই, গ্রামের সবাই তোর সাথে এই লড়াইয়ে পাশে আছে। দেখো বাবা, তোমাদের সবার মনে হয় যে আমি একজন হেরে যাওয়া মানুষ। হ্যাঁ, এটা একদম সত্যি। আর আমি এটাও জানি আমি এটা লুকাতে পারবো না। আমি এই হাতে অনেক বাচ্চার শেষকৃত্য করেছি। জানি না আর কত বছর আমাকে এইসব করতে হবে। সবাই সারা জীবন চেষ্টা করার পর আত্মহত্যা করে, কিন্তু আমি এই কথাগুলো বলি যেন বাচ্চারা আত্মহত্যা না করে। এখন আমি বুঝতে পারি যে চেষ্টা না করাটা কোনো জায়গায় হেরে যাওয়ার থেকেও বড় অপরাধ। তুমি এগিয়ে চলো, যা কিছু ঘটুক তুমি হেরে যেও না। আমি তোমার সঙ্গে আছি। তুমি এগিয়ে চলো বাবা, তুমি এগিয়ে চলো। তুমি হয়তো ভাবছো যে কি সব বলছে। কুট্টি আমাকে সবকিছু বলেছে। দেখো, কলেজে যা কিছু ঘটেছে তুমি হয়তো সব ভুলে গেছো, কিন্তু ওর কাছে সেটা খুব যন্ত্রণার আর বেদনাদায়ক। যখনই ও কোনো বড় লোককে দেখবে ও সেই কথাটা মনে পড়ে যাবে আর ভয়ে পিছিয়ে আসবে, আর কখনো ওদের সামনে মাথা উঁচু করে দাঁড়াতে পারবে না। যার হাতে শক্তি আছে সে যা ইচ্ছা করতে পারে, আর আমরা কিচ্ছু করতে পারবো না। তুমি কি ওদের এটাই শেখাতে চাও? ওই বাচ্চাটার সঙ্গে এত খারাপ কিছু ঘটার পরও তুমি কি চুপ করে থাকতে চাও? যতক্ষণ পর্যন্ত না জবাব দেব ততক্ষণ কাঁটার মতো বিঁধবে। প্রথমে ওরা বলবে যে আমাদের হাতে কোনো সময় নেই, আর যদি আমরা চুপ করে থাকি না তখন ওরা বলবে যে আমাদের কোনো প্রতিভাই নেই। যদি আমরা পিছু হাঁটি ওরা ঘিরে ধরবে। তাই আমি সবাইকে বলেছি তুমি কি করতে চলেছো। কি বলেছেন আপনি? এই যে তুমি ওই কলেজে পড়তে যাবে,
70 বছর আগে যখন আমরা কাঁধে গামছা নিয়ে চলতাম, ওরা সেটা নামানোর জন্য বাধ্য করত। আর যদি আমরা সেটা নামাতে রাজি না হতাম, তখন আমাদের খুব মারধর করত। তখন আমাদের লিডার এই অন্যায় সহ্য করেননি, বলেছিলেন যদি তোমরা চাও আমরা গামছা কাঁধে নিয়ে না চলি তবে আমরা মঞ্চে যাব। আমরা তোমাদের সম্মান করব, তোমরা আমাদেরকে। আমার লিডারের এই ছোট্ট কথাটা ওদেরকে আশা দেখিয়েছিল। তুমি ভাবো আশা দেখাবে না দেখাবে না, সিদ্ধান্ত তোমার হাতেই। নমস্কার স্যার। নমস্কার। মাত্র এই কটাই বাচ্চা এসেছে। মন দিয়ে শোনো বাচ্চারা, তোমাদের মধ্যে অনেকেরই হয়তো বাবা নেই, কারোর হয়তো মা নেই। আমি জানি তোমাদের সংসার চালানোর জন্য কাজ করতে হয়, তাও আমি তোমাদের এখানে ডেকেছি কারণ তোমরা ক্লাস 12-এ খুব ভালো নাম্বার পেয়েছো। 1 মাস বাদে এই কলেজের এন্ট্রান্স এক্সাম। যদি তোমরা মন দিয়ে পড়াশোনা করো তাহলে সেই এক্সামেও ভালো নাম্বারই পাবে। আমি জানি তোমাদের অনেকের মনেই প্রশ্ন জাগছে যে আমরা কম্পিট কিভাবে করব, যারা কোচিং করছে তাদের সঙ্গে, আর যারা এসি রুমে বসে এন্ট্রান্স এক্সামের প্রিপারেশন নিচ্ছে। আমরা কিছু করতে পারি না, সিস্টেমটা এরকমই। যদি এক্সামে পাশও করে যাও তাহলেও তোমাদের সামনে নতুন বাধা এসে দাঁড়াবে। যারা পড়াশোনা করে তাদের চেয়ে বেশি এগিয়ে তারাই যায় যারা পড়াশোনার সঙ্গে সঙ্গে কাজও করে। এই ঘটনা এডিসন থেকে শুরু করে বিল গেটস পর্যন্ত সত্যি। চে গুয়েরা যে ধনী পরিবারে জন্মেছিল, আর্জেন্টিনায় ডাক্তারি পাশ করে কিউবার স্বাধীনতার জন্য লড়াই করেছিল। উনি মন্ত্রী পদ ত্যাগ করেছিলেন আর বলিভিয়া গিয়ে সেখানকার স্বাধীনতার জন্য লড়াই করেছিলেন। ওনার কাছে তো সবকিছু ছিল, কিন্তু আমাদের কাছে কিছুই নেই। তাহলে আমরা রিস্ক নেব না কেন? কিপ দিস ইন মাইন্ড, ইফ ইউ রিস্ক নাথিং ইউ রিস্ক এভরিথিং। প্রফেসর, ইয়েস স্যার। এখানে সব কি চলছে? এরা কারা এখানে? এটা স্যার, এরা আমাদের কলেজের কাছে একটা গ্রাম আছে, সেখানে বাস করে। আমাদের কলেজে যে এন্ট্রান্স এক্সাম হতে চলেছে সেই বিষয়ে আমি ওদের জানাচ্ছিলাম। আপনাকে এসব করার পারমিশন কে দিয়েছে? স্যার, আমাদের রাজ্যে 7 কিলোমিটার অন্তর একটা কলেজ রয়েছে। এন্ট্রান্স এক্সাম তো ভালো স্টুডেন্টদের উৎসাহিত করার জন্যই হয়, তাই না? তাহলে এরাও যদি আমাদের কলেজে ট্রেনিং নেয়, সেখানে সমস্যা কিসের? প্রফেসর, আপনি নিজের লিমিট ক্রস করে যাচ্ছেন। আমি আমার লিমিট কখন ক্রস করলাম স্যার? আমি তো রাজস্থানের ঘটনাটা বলিনি এখনো, যেখানে 3 জন স্টুডেন্ট নকল পরিচয়ে পাশ করেছিল। আমি তো এটা বলিনি এখনো। আর একই সেন্টার থেকে 15টা স্টুডেন্ট পাশ করেছিল। আপনি সেই বিষয়েই বলছেন না স্যার? অবশ্যই এটাও বলা হয় যে এই এন্ট্রান্স এক্সাম এই জন্যই করানো হয় কারণ পাবলিক এন্ট্রান্সে এই স্টুডেন্টরা ভালো নাম্বার পায়, আর আপনার কলেজের মালিকদের টাকা পয়সা উপার্জন হয় না স্যার। আমি কি এসব বলেছি স্যার? না স্যার, আমি তো এসব কিছুই বলিনি। যদি নিজের ইচ্ছে কলেজ চালাতে হয় তাহলে নিজের ইউনিভার্সিটি খুলে নাও, কিন্তু এখানে এসব চলবে না। স্যার, এসব কি বলছেন আপনি? এই কলেজটা এই রাজ্যে, আপনাকে আমাদের কথা শুনতেই হবে। প্রফেসর, অ্যাডমিনিস্ট্রেশন কিন্তু এসব বরদাস্ত করবে না। তোমাকে এসবের জন্য অনেক পস্তাতে হবে। নমস্কার স্যার। এই কি সেই সব ছেলেগুলো? ছেঁড়া ফাটা জামা কাপড় আর রুক্ষ চুল। স্যার 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 স্যার, বুদ্ধিমত্তা জিন্সের পকেটেও থাকে না আর চুলের স্টাইলেও থাকে না। আশা করি আপনি নিশ্চয়ই শুনেছেন যে বুদ্ধিমত্তা শুধু মস্তিষ্কেই থাকে স্যার। আমার ছেলের অ্যাডমিশন তো করে দিয়েছি, এবার তুমি কি করবে? বসুন না স্যার। আপনি সেট করে ফেলেছেন, এবার সেট করব আমি। এই বাচ্চারা আগামী মাস থেকে এই কলেজে পড়াশোনা করবে। ঠিক আছে, দেখা যাবে। স্যার, চ্যালেঞ্জ জিনিসটা না আমার কাছে নতুন আর না এই বাচ্চাগুলোর কাছে, কিন্তু সেদিন ওরা বুঝতে পেরেছিল যে ওদের পড়াশোনা নিয়েও একটা বড় রাজনৈতিক খেলা চলছে।
যদি এই বাচ্চাগুলোকে দিয়েই তোকে কলেজ থেকে না বের করেছি, তাহলে আমি এই কলেজের প্রিন্সিপাল নই। তুমি ওই দিন জিতেছিলে যেদিন তুমি পড়া শুরু করেছিলে। বাবা, এটা তো শুধু তারই রেজাল্ট। আমরা সব সমস্যার সামনে দাঁড়াবো, তাতে যাই হোক না কেন। দাদা, ফেল করেছো তাই না? আমি জানতাম ওরা এই জন্যই পরীক্ষা নেয়, যাতে আমরা ফেল করি। আমি আগে থেকেই জানতাম এটা আমরা পারবো না, অযথা সবাই সময় নষ্ট করলো। কুট্টি, যার মধ্যে এটা ঢুকে গিয়েছিল যে স্বপ্ন কোনোদিনও বাস্তব হয় না, ও হতাশা নিয়েই বাঁচতে শিখে গিয়েছিল। নেপোলিয়ন এক্সাম পাস করেছে। শোন বাবা, আমি ছোট থেকে ফুলের দোকানে কাজ করেছি, চায়ের দোকানে কাজ করেছি, কিন্তু এসব নিজের জন্য করিনি। একদিন ভাবলাম বিষ খেয়ে মরে যাই, বেঁচে থেকে কি হবে। টাকা ধার নিয়েছি, সেগুলো ফেরত দিতে হবে না? পরের মাসে যেভাবে হোক টাকা দিয়ে দেবে। যেভাবেই হোক আমার টাকা আমাকে ফেরত দিয়ে দিবি। সেদিন যদি তুই না থাকতিস তাহলে আমি মরেই যেতাম। ভগবানের কাছে নিজের জন্য কখনো কিচ্ছু চাইনি, শুধু এমন একটা দিন দেখতে চাই যেদিন ধার থাকবে না। তুই চলে যাবি, আমি কাঁদতেও চাই না। কেমন মা আমি। আমি ভেবেছিলাম আমাদের মতো বাচ্চাদের স্বপ্ন দেখার কোনো অধিকার নেই, কিন্তু আজ তুমি সেই কলেজেই পড়তে যাচ্ছ যেখানে ওরা আমাদের অসম্মান করেছিল। তুমি পড়াশুনো করে ডিগ্রি পেলে না, আমিও মন দিয়ে পড়ব। নিজের মায়ের সম্মান রক্ষা করার জন্য আর কুট্টির ইচ্ছা পূরণের জন্য নেপোলিয়ন কলেজ যেতে শুরু করলো। আশা ছিল ও পড়াশুনো করলে সব সমস্যা দূর হয়ে যাবে। ও, এটা তুই? কিরে, প্রিন্সিপালের গাড়ি ঠিক করতে এসেছিস নাকি? উনি ডেকেছেন তোকে? এমনিতে তোর টুল বক্সটা কোথায়? ও, ব্যাগের ভেতরে। আচ্ছা, ওই যে বাচ্চাটা তোর সঙ্গে এসেছিল, ও কোথায় রে? ও স্কুলে গেছে। কেন? ওখানে কারো গাড়ি খারাপ হয়ে গেছে নাকি? ও তোকে ছাড়া রিপেয়ার করে দেবে, তাই তো? ও সব সামলে নেবে। আর তুই পরিষ্কার জামা পরে এসেছিস, দাগ লেগে গেল। আর লাগবে না। এমনিতে কোথাও গাড়ি দেখা যাচ্ছে না। ও, ভেতরে আছে মনে হয়। ঠিক আছে, আমি ওদের বলে দেবো, তুই এখানেই ওয়েট কর। যদি এখন তুই ভেতরে পা রাখিস তাহলে আর বাইরে বেরোতে পারবি না। আরে দেখ ওকে, কি ব্যাপার ব্রো, ফার্স্ট ডেতেই স্লো মোশনে হাঁটছিস? ও, মেকানিক থেকে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, নট ব্যাড। ফার্স্ট অ্যাটেম্পে এন্ট্রান্স এক্সাম ক্লিয়ার করে দিলি। ঠিক আছে, পরে দেখা হবে। ওকে ওকে, চল। বাই ব্রো। ও সেদিন আমাকে ইনসাল্ট করেছিল, আজকে আমি দেখাবো আমি কি করতে পারি। Phones are not allowed in my classroom. আমি তোমার কথা শুনতে বাধ্য নই, হ্যাঁ?
কি মারবে আমায়? তোমার আমার গায়ে হাত দেওয়ার কোনো অধিকার নেই। একটা পুরনো পাঞ্চলাইন আছে, কিন্তু একবার বলতে চাই আমি, লাথির ঢেকি কখনো চড়ে উঠতেই চায় না। একটু কানটা নিয়ে এসো। এতদিন তুমি আমাকে একজন ডিসেন্ট প্রফেসর হিসেবে চিনেছ, কিন্তু 6টা বাজলে আই এম ভেরি ইনডিসেন্ট। একটা কষিয়ে লাত মারলে তোমার সব অশুভ আত্মা বেরিয়ে চলে আসবে, বুঝতে পেরেছো? Students, listen to me. The more you know, the more you don't know. আরে হ্যাঁ, একটা পাঁচলাইন তো আমি বলতেই ভুলে গিয়েছি। আমার ক্যারেক্টার বোঝা এতটা সহজ নয়। এখনো আমাকে 50 ক্যালোরিজ বার্ন করতে হবে। ভাই হুম? আমি খুব বোর হচ্ছি, কেন? ক্লাসে যাওয়া যাক নাকি? এই অন্ধ নাকি? তুই ইচ্ছা করে ধাক্কা মারলি তাই তো? আমি ধাক্কা মারিনি। ভাই তার মানে তুই ধাক্কা মেরেছিস? ওকে, আমি কেন ধাক্কা মারো ভাই? তাহলে আমার বন্ধু মিথ্যা কথা বলছে নাকি? আমি এরকম কিচ্ছু বলিনি। সরি বল ওকে। আরে ভাই কি কথা বলছিস? পাঁচ মার না ওকে। তাকিয়ে আছিস, অ্যাটিটিউড দেখাচ্ছিস। আরে বাহ, আজকে বেল বাজার আগে সবাই চলে এসেছে। কি দারুণ পাংচুয়ালিটি। হ্যাঁ, খাওয়ার জন্য সময় অপচয় করতে নেই, কিন্তু এই পাংচুয়ালিটি ক্লাস টাইমে কেন দেখা যায় না? ক্লাস যাওয়ার আগে কি ভুলে যান নাকি? হুঁ, ভারতের স্বাধীনতার 75 বছর হয়ে গেল। এই ফার্নিচারটার বয়সও তাই, যদি ভেঙেও বা যায় বদলাবে না। প্রফেসর হয়ে গানও গাইছে, একটু বেশি মজা আছে না? আমাদেরও যদি একটু অফার করতো। আবার কি? ও, এটা এটা তো চিকেন পিস ম্যাডাম। মটন হলে আমিও খেতাম। আজকাল মটনের যা দাম বেড়েছে না ম্যাডাম, তাই শুধু এই চিকেনটুকুই অ্যাফোর্ড করতে পারি। আমি সবে মাত্র ডায়েটিংটা শুরু করেছি, আজ আমার সামনে বিরিয়ানি খেতে হলো। যাক, ভালো হলো আপনার খাওয়া শেষ হয়ে গেছে। এখনো বাকি আছে ম্যাডাম, ডেজার্ট। হালুয়া খাবেন নাকি? হালুয়া? এই চলুন চলুন, ক্লাসের জন্য দেরি হয়ে কিন্তু যাচ্ছে। আমার তো এখনো খাবার শেষ হয়নি। অনেক হয়েছে লাঞ্চ, চলুন চলুন চলুন। দেখুন একবেলা না খেলে আপনি তো হালুয়া মরে যাবেন অফার না। করেছিলাম তো, এতে তো রেগে যাওয়ার কি আছে? ম্যাডাম, হ্যাঁ, কাল লাঞ্চ টাইমে যখন আমি আমার টিফিন বক্সটা খুলে দেখলাম, তখন ওর ভিতরে আমার 2টো ডিম ছিল। আমি জানি এই কাজটা কে করতে পারে, আমি জানি। ডু ইউ নো ওয়ান থিং? যখন আমার 4th পিরিয়ড শেষ হয়, তখন স্টাফ রুমে কে থাকে? স্টাফ রুমে শুধু একজন স্টাফ উপস্থিত থাকে যে নিজেকে মনে করে খুবই জেন্টলম্যান। এই রে সেরেছে। আর যদি কালকের মধ্যে সেই চুরি করা ডিম আমি আমার টেবিলে না দেখি, তাহলে আমি পুলিশ স্টেশন গিয়ে ইন্সপেক্টরকে কমপ্লেন করব। হোয়াট ক্যান আই ডু ব্রো? ম্যাথ প্রফেসর হিসেবে বলছি, নাহলে জেল যাওয়ার জন্য রেডি থেকো। আপনি তো তাড়াতাড়ি ধরা পড়ে গেলেন স্যার। টিস্যু পেপার ম্যাডাম, একে বলা হয় কালচারাল ডেভেলপমেন্ট। হ্যাঁ, আরে দাঁড়ান দাঁড়ান দাঁড়ান,
আপনার জন্য জল বাইরে রাখা রয়েছে। কেন, এটা গোমূত্র নাকি? এটাও জল। এই জল খাওয়াতে সমস্যা কিসে? এই জলটা ইউজ করার জন্য নয়। তাহলে ইউজ করা যাক। এর কাছে সবকিছুরই উত্তর রয়েছে। কি সব বলে আবল তাবল। প্রফেসর, আপনাকে নিয়ে সবসময় প্রবলেম কেন হয় বলুন তো? প্রবলেমস কেন স্যার? আলাদা আলাদা ওয়াটার ডিসপেন্সার রাখাটা প্রবলেম নয়, কিন্তু এই নিয়ে প্রশ্ন করাটা আপনার কাছে প্রবলেম। প্রফেসর, ইউ উইল ফেস দ্য কনসিকুয়েন্সেস এন্ড আই উইল মেক শিওর অ্যাবাউট ইট। I don't give a damn about your consequences. কেমন লাগলো সাউন্ডটা? বেশ ভালো, তাই না? আজ থেকে আমি এই জলটাই খাবো। যার সমস্যা সে সামনের ব্লকে কি খাবে। লাঞ্চ ব্রেক ওভার। এক নম্বরে ঝামেলাবাজ লোক। So, when we discuss about equal opportunities and job for everyone, the quality of education is decreasing. And we cannot compromise the quality of education to increase the literacy level. It is not fair to follow reservation, even after all these years. So, the question is, does India need reservation now? Anyone? যেদিন প্রত্যেকটা ভারতীয়দের মন থেকে জাতির ভেদাভেদ মুছে যাবে, সেদিনই সবকিছু ঠিকঠাক হয়ে যাবে। Let's start the class now.